1945 সালের মে মাসে সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে। জার্মান সংসদ ভবনের উপর লাল পতাকা স্থাপন করা হয়েছিল। এর আগে সৈন্যরা পোল্যান্ড অতিক্রম করেছিল এবং সেলোয়ের যুদ্ধে জয়লাভ করেছিল, যা পূর্ব ফ্রন্টের শেষ গুরুত্বপূর্ণ লড়াইগুলির মধ্যে একটি ছিল। ইউরোপে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী হয়ে উঠেছিল এবং মহাদেশের পূর্বের বেশ কয়েকটি দেশে তার উপস্থিতি প্রসারিত করেছিল। বিজয়ের সাথে সাথে একটি নতুন পর্যায় শুরু হয়েছিল। পুনর্নির্মাণ, ক্ষমতা নিয়ন্ত্রণ এবং সিস্টেমের সংগঠন যুদ্ধ পরিচালনা করেছিল তাদের হাতে ছিল। মডেলটি অনমনীয় ছিল। সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হতো এবং সেগুলি নিয়ে আলোচনা করা হতো না। বছরগুলি মন্তব্য সঙ্গে সঙ্গে কেউ কেউ সেই গতিপথ বজায় রাখার চেষ্টা করেছিল। অন্যরা এটি পরিবর্তন করতে চেয়েছিল। দ্রুত পতন হয়েছিল। একজনকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অন্যজন দূরবর্তী একটি গন্তব্যে বিচ্ছিন্ন হয়ে শেষ হয়েছিল। যুদ্ধের পরে যারা ক্ষমতায় এসেছিল তারা কি করেছিল এবং তাদের শেষ কি হয়েছিল? স্তালিন, যুদ্ধের নেতৃত্ব থেকে নিরঙ্কুশ আধিপত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোসেফ স্তালিন রেড আর্মির সর্বাধিনায়ক হিসেবে সামরিক অভিযানগুলি ব্যক্তিগতভাবে পরিচালনা করেছিলেন। 1941 সাল থেকে তিনি রাষ্ট্রীয় প্রতিরক্ষা কমিটির সভাপতিত্ব করেন, যেখানে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। সব কৌশলগত সিদ্ধান্ত তার মাধ্যমে নেওয়া হতো। মস্কোর প্রতিরক্ষা এবং স্টালিনগ্রাদের যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ অভিযানগুলিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে পশ্চাদপসরণ বা আত্মসমর্পণ নিষিদ্ধ ছিল। তার ভূমিকা বিজয়ের জন্য নির্ধারক হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং এটি সোভিয়েত ব্যবস্থায় তার নিরঙ্কুশ কর্তৃত্বকে শক্তিশালী করেছিল। যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়ন একটি সামরিক ও আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। রেড আর্মি পূর্ব ইউরোপের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছিল। স্তালিন তেহরান, ইয়াল্টা এবং পটসডাম সম্মেলনে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে মহাদেশের পুনর্গঠন নিয়ে আলোচনা করেছিলেন। তাকে নতুন বিশ্ব ব্যবস্থার একজন স্থপতি এবং দেশের মধ্যে মাতৃভূমির ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। 1945 সালের পর তার মনোযোগ কেন্দ্রীভূত ছিল অভ্যন্তরীণ পুনর্গঠন এবং সমাজতান্ত্রিক ব্লকের নিয়ন্ত্রণে। সোভিয়েত অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ধ্বংসপ্রাপ্ত শহরগুলি, বিপর্যস্ত রেল নেটওয়ার্ক এবং সাধারণ অভাব যুদ্ধোত্তর সময়কে চিহ্নিত করেছিল। রাষ্ট্র কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পুনরুদ্ধারের ব্যবস্থা করেছিল, যেখানে ভারী শিল্প, শক্তি এবং সামরিক ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ভোগ্যপণ্য ও সামাজিক উন্নয়ন পিছিয়ে পড়েছিল। কৃষিখামার সমবায় খামারে পরিচালিত হচ্ছিল, যেখানে উৎপাদন নিম্নমুখী এবং কৃষকদের অবস্থা শোচনীয় ছিল। রাজনৈতিক স্তরে নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে স্তালিনের হাতে কেন্দ্রীভূত ছিল। তিনি পার্টির নেতৃত্ব ধরে রেখেছিলেন এবং তার শীর্ষ নেতৃত্বকে পুনর্গঠিত করেছিলেন, পলিট ব্যুরোর স্থলে একটি বৃহত্তর প্রেসিডিয়াম গঠন করেছিলেন। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্প্রসারিত হলেও বাস্তবে তিনি একাই সিদ্ধান্ত নিতেন। কোনো নেতারই প্রকৃত স্বায়ত্তশাসন ছিল না। প্রস্তাবগুলি বিতর্ক ছাড়াই অনুমোদিত হতো এবং অভ্যন্তরীণ মতবিরোধ গোপনে স্থানান্তর বা গ্রেপ্তারের মাধ্যমে সমাধান করা হতো। বৈদ্যুতিক নজরদারিও শক্তিশালী করা হয়েছিল। সমাজবিজ্ঞান ও সংস্কৃতি সরকারি মতাদর্শের অধীনস্থ ছিল। লেখক, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদদেরকে নির্দিষ্ট লাইনে চলতে হতো। কোনো বিচ্যুতিকে সন্দেহের চোখে দেখা হতো। একটি বিশ্বদর্শন প্রচার করা হয়েছিল, যা অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুদের বিরুদ্ধে সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। সেন্সরশিপ কঠোর ছিল এবং প্রচারণা অভিযানে রাষ্ট্র ও পার্টির ভূমিকাকে স্থিতিশীলতার রক্ষক হিসেবে মহিমান্বিত করা হতো। পূর্ব ইউরোপে সোভিয়েত দখলকৃত দেশগুলি মস্কোর প্রত্যক্ষ সমর্থন নিয়ে স্থানীয় কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করেছিল। প্রাথমিক জোটগুলিকে একদলীয় শাসন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল। পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং পূর্ব জার্মানির মতো দেশগুলিতে সোভিয়েত মডেল দ্বারা অনুপ্রাণিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো চাপিয়ে দেওয়া হয়েছিল। এই দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপকে নিরাপত্তা ও মতাদর্শগত ঐক্যের নিশ্চয়তাবাহী হিসেবে ন্যায্যতা দেওয়া হয়েছিল। নেতৃত্বের চক্রের মধ্যে সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। স্তালিন কোনো উত্তরসূরি নামকরণ করেননি বা সম্মিলিত নেতৃত্ব গড়ে তোলেননি। মোলোটোভ, কাগানোভিচ, বেরিয়া বা মালেনকোভের মতো কর্মকর্তাদের নির্দিষ্ট কাজে ব্যবহার করা হতো, কিন্তু কারোই স্থিতিশীল ক্ষমতা ছিল না। বয়স বাড়ার সাথে সাথে তার অবিশ্বাস বেড়ে চলেছিল।
তার শেষ বছরগুলিতে তিনি ইহুদি বিরোধী প্রচারণা চালিয়েছিলেন, যেমন ষড়যন্ত্রের অভিযোগে চিকিৎসকদের মামলা। কিছু জাতিগত গোষ্ঠীকে নির্বাসনের পরিকল্পনাও করা হয়েছিল, যদিও তা কার্যকর করা হয়নি। তার ব্যক্তিত্বের প্রতি পূজা অব্যাহত ছিল। 1949 সালে তার 70তম জন্মবার্ষিকী ব্যাপক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছিল। তার নাম বক্তৃতা, স্কুলের পাঠ্যপুস্তক, চলচ্চিত্র ও সর্বজনীন অনুষ্ঠানে অবিরাম উচ্চারিত হতো। 1948 সালের পর জনসমক্ষে তার তেমন কার্যক্রম না থাকলেও তিনি ব্যবস্থার কেন্দ্রবিন্দুই ছিলেন। তিনি তার বাসভবন থেকে শাসন করতেন, কর্মকর্তাদের দ্বারা প্রদত্ত রিপোর্টের উপর নির্ভর করে, কিন্তু সরাসরি প্রশাসনের বেশিরভাগের সাথে যোগাযোগ ছাড়াই। 1953 সালের মার্চ মাসে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসা পেতে বেশ কয়েক ঘণ্টা কেটে যায় এবং 5 তারিখে তিনি মারা যান। তিনি উত্তরাধিকার সংক্রান্ত কোনো নির্দেশনা রেখে যাননি বা দায়িত্ব স্পষ্টভাবে হস্তান্তর করেননি। তার মৃত্যু তাৎক্ষণিক অনিশ্চয়তা তৈরি করেছিল। নিকটতম নেতারা দ্রুত ক্ষমতা পুনর্বণ্টনের ব্যবস্থা করেছিলেন, ভয় পেয়েছিলেন যে সিদ্ধান্তহীনতা অভ্যন্তরীণ সংঘাতের সূত্রপাত করতে পারে। তিনি যে কাঠামো রেখে গিয়েছিলেন তা তার ব্যক্তিগত কর্তৃত্বের অধীনেই কাজ করার জন্য তৈরি ছিল। অর্থনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক নিয়ন্ত্রণ ও বৈদেশিক নীতি কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং ভিন্নমত দমনের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। তার অবর্তমানে এই ব্যবস্থার কোনো স্পষ্ট পদ্ধতি ছিল না যার মাধ্যমে এটি নিজেকে খাপ খাইয়ে নিতে বা সংস্কার করতে পারত। তার মৃত্যুর পর যে যুগ শুরু হয়েছিল তা দেশের গতিপথ পুনর্নির্ধারণের প্রচেষ্টা দ্বারা চিহ্নিত ছিল, কিন্তু তিনি যে মডেল প্রতিষ্ঠা করেছিলেন তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়েই। বেরিয়া, ক্ষমতার কেন্দ্র থেকে ফাঁসি পর্যন্ত। লাভরেন্টি বেরিয়া স্তালিনের অন্তরঙ্গ চক্রে প্রবেশ করেছিলেন 1938 সালে, যখন তাকে এনকেভিডির প্রধান নিযুক্ত করা হয়েছিল, যা ছিল রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থা। তার উত্থান ঘটে গ্র্যান্ড টেররের চূড়ান্ত পর্যায়ে। এই অবস্থান থেকে তিনি সোভিয়েত ব্যবস্থার সবচেয়ে ভীতিকর ব্যক্তিত্বে পরিণত হন। তার নেতৃত্বে দমনপীড়নকারী যন্ত্রপাতি সমস্ত সামাজিক স্তরের উপর নজরদারি বজায় রেখেছিল। জর্জিয়ায় তার নির্মমতার খ্যাতি তৈরি হয়েছিল, যেখানে তিনি পদ্ধতিগতভাবে নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিতেন। মস্কোতে তার তত্ত্বাবধানে হওয়া জেরাগুলি নিষ্ঠুরতার জন্য কুখ্যাত ছিল এবং তার অফিস তাৎক্ষণিক শাস্তির প্রতীক হয়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেরিয়ার কোনো সরাসরি সামরিক ভূমিকা ছিল না, কিন্তু তার ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল। তিনি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। শত্রুর সাথে সহযোগিতার অভিযোগে সংখ্যালঘুদের ব্যাপক বিতাড়নের তত্ত্বাবধান করেছিলেন এবং এনকেভিডির নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা বজায় রেখেছিলেন। তিনি 1940 সালে কাটিনে পুলিশ অফিসারদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা করেছিলেন এবং গুলাগ শিবিরগুলির প্রশাসন পরিচালনা করেছিলেন, যার বন্দীদের যুদ্ধের সময় শ্রমশক্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল। যদিও তিনি খুব কমই জনসমক্ষে আসতেন, তবুও তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিতে অংশ নিতেন, সর্বদা স্তালিনের অধীনস্থ থাকলেও লক্ষ লক্ষ মানুষের জীবন ও মৃত্যুর উপর তার কার্যকর প্রভাব ছিল। 1945 সালে বিজয়ের পর বেরিয়াকে আরও বেশি ক্ষমতা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সরকারের মধ্যে তার মর্যাদা সুসংহত হয়েছিল এবং তিনি সোভিয়েত পারমাণবিক কর্মসূচির মতো কৌশলগত বিষয়গুলিতেও জড়িত হতে শুরু করেছিলেন। তিনি পরীক্ষার স্থাপনাগুলির নির্মাণ তত্ত্বাবধান করেছিলেন এবং পরমাণু বোমার জন্য নির্ধারিত মানব সম্পদ ও উপকরণ নিয়ন্ত্রণ করেছিলেন। তার ব্যবস্থাপনাকে কার্যকর বিবেচনা করা হয়েছিল। 1949 সালে, যখন সোভিয়েত ইউনিয়নের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পাদিত হয়েছিল, তখন তিনি প্রকাশ্যে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি সন্তুষ্ট ছিলেন, যদিও সংযতভাবে সেই সময়ের সাক্ষীদের মতে। এই বছরগুলিতে বেরিয়া অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানেও অংশ নিয়েছিলেন। মালেনকোভের সাথে তিনি ঝদানোভের মৃত্যুর পর তার চক্রকে বিচ্ছিন্ন করতে সহায়তা করেছিলেন। ঝদানোভের কাছাকাছি বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা স্তালিনের পরিবেশে সাধারণ ক্ষমতার লড়াইয়ের প্রতিফলন ছিল। বেরিয়া তখনও একটি দ্বার্থক ব্যক্তিত্ব ছিলেন, যন্ত্রপাতি নিয়ন্ত্রণের জন্য উপযোগী, কিন্তু পলিট ব্যুরোর সহকর্মীদের কাছেও ভীতিকর। স্তালিনের সাথে তার সম্পর্কে তিনি প্রকাশ্যে অধস্তনতার মনোভাব বজায় রেখেছিলেন। তবে গোপনে বেরিয়া একনায়কের প্রতি অবজ্ঞা দেখাতেন। 1953 সালের মার্চ মাসে স্তালিনের মৃত্যুর পর তিনি তার অসম্মান গোপন করেননি। পরের দিনগুলিতে তিনি সক্রিয় ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় সবচেয়ে দৃশ্যমান নেতাদের একজন ছিলেন এবং ক্ষমতার প্রথম বণ্টনে অংশ নিয়েছিলেন।
তিনি অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এমভিডি নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন, যা সেই সময়ে প্রাক্তন রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়কেও এমজিবি অন্তর্ভুক্ত করেছিল। এই একত্রীকরণ তাকে রাজনৈতিক পুলিশ, কারাগার এবং পার্টির নজরদারির উপর অভূতপূর্ব নিয়ন্ত্রণ দিয়েছিল। এই অবস্থান থেকে তিনি তাৎক্ষণিক সংস্কার প্রচার করেছিলেন। তিনি তথাকথিত সাদা অ্যাপ্রন ষড়যন্ত্র এ অভিযুক্ত ডাক্তারদের মুক্তি দিয়েছিলেন এবং প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে প্রমাণগুলি জাল ছিল। তিনি পূর্বের অন্যান্য বিচার পুনর্বিবেচনারও প্রস্তাব করেছিলেন, গুলাগ থেকে বন্দীদের মুক্তি দেওয়ার অনুমতি দিয়ে। তার উদ্দেশ্য ছিল শাসন সরঞ্জাম হিসাবে সন্ত্রাসের নির্ভরতা হ্রাস করা। এই ব্যবস্থাগুলি প্রথমে পার্টির কিছু অংশ থেকে সমর্থন পেয়েছিল, কিন্তু অন্যদের মধ্যে সতর্কতা সৃষ্টি করেছিল। বিদেশনীতিতে তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। তিনি পূর্ব ইউরোপের দেশগুলির উপর নিয়ন্ত্রণ শিথিল করার কথা বলেছিলেন, কমিউনিস্ট সরকারগুলির সাথে আরও নমনীয় আচরণের প্রচার করেছিলেন। গোপনে তিনি এমনকি যুগোস্লাভিয়ার সাথে যোগাযোগ পুনরুদ্ধার করেছিলেন, যার সাথে স্তালিনের বিচ্ছেদকে বিশ্বাসঘাতকতা হিসাবে বিবেচনা করা হয়েছিল। উপরন্তু তিনি সোভিয়েত ইউনিয়নের অরাশিয়ান প্রজাতন্ত্রগুলিকে ছাড় দেওয়ার প্রস্তাব করেছিলেন, জাতিগত উত্তেজনা কমাতে। এই পদক্ষেপগুলিকে কেন্দ্রীয় যন্ত্রপাতির বাইরে রাজনৈতিক সমর্থন লাভের প্রচেষ্টা হিসাবে দেখা হয়েছিল। তার পদক্ষেপ সত্ত্বেও বেরিয়াকে তার সহকর্মীরা হুমকি হিসাবে বিবেচনা করেছিলেন। নিরাপত্তা ব্যবস্থার উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ তাকে অত্যন্ত ভীতিকর ব্যক্তিত্বে পরিণত করেছিল। কথিত আছে যে প্রেসিডিয়ামের প্রতিটি সদস্যের সম্বন্ধে তিনি সম্পর্কে ক্ষতিকর তথ্য সংগ্রহ করেছিলেন, যা বছরের পর বছর ধরে নজরদারির মাধ্যমে সংগৃহীত হয়েছিল। ক্রুশ্চেভ এবং মালেনকভ গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র পরিকল্পনা করতে শুরু করেছিলেন। কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর বেরিয়া কোনো প্রকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেননি। 1953 সালের জুন মাসে প্রেসিডিয়ামের এক সভা চলাকালীন অপ্রত্যাশিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়। ক্রুশ্চেভ এই অভিযান সামরিকভাবে বাস্তবায়নের জন্য মার্শাল জুকভের সাথে সমন্বয় করেছিলেন। গ্রেপ্তারের পর বেরিয়াকে ক্রেমলিন প্রাঙ্গণ থেকে একটি গাড়িতে করে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়। তার গ্রেফতারের খবর কয়েকদিন পরে ঘোষণা করা হয়েছিল। 2 জুলাই কেন্দ্রীয় কমিটির একটি সভায় তার অপরাধগুলি উন্মোচন করা হয়েছিল: ক্ষমতার অপব্যবহার, মতাদর্শগত বিচ্যুতি এবং একটি অবিশ্বাস্য অভিযোগ, যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তি। অভিযোগ সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছিল। বিচার দরজা বন্ধ করে করা হয়েছিল। বেরিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং সেই বছরেরই ডিসেম্বরে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার পতনের সাথে পার্টি নিরাপত্তা যন্ত্রপাতি পুনর্গঠন করেছিল। 1954 সালে এমভিডিকে আবার বিভক্ত করা হয়েছিল। কেজিবিকে গোয়েন্দা ও কাউন্টার ইন্টেলিজেন্সের জন্য একটি পৃথক প্রতিষ্ঠান হিসাবে তৈরি করা হয়েছিল। এই সংস্কারগুলির লক্ষ্য ছিল যাতে কোনো এক ব্যক্তি আবার এত ক্ষমতা কেন্দ্রীভূত করতে না পারে। পরবর্তী নেতৃত্ব বেরিয়ার উত্থান সম্ভব করেছিল এমন পদ্ধতিগুলি নোট করেছিলেন এবং সেগুলি পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করেছিলেন। বেরিয়ার চরিত্র স্তালিনের অধীনে সোভিয়েত ব্যবস্থার অত্যধিকতার সংক্ষিপ্তসার করে। তিনি ছিলেন শুদ্ধি অভিযানের নির্বাহক, দমনমূলক নিয়ন্ত্রণের স্থপতি এবং পরে সীমিত পরিবর্তনের প্রবক্তা, যা তিনি কখনই বাস্তবায়ন করতে পারেননি। তার শেষটি ছিল সরাসরি সেই ভয়ের ফল যা তিনি নিজেই বপন করেছিলেন। যুদ্ধোত্তর সময়ে তার ক্ষমতায় থাকা প্রভাবশালী হলেও সংক্ষিপ্ত ছিল। তার ফাঁসির পর তার নাম সরকারি বক্তৃতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরকারি নথি থেকে মুছে ফেলা হয়েছিল। দশকের পর দশক ধরে সোভিয়েত ইতিহাসে তাকে সরকারিভাবে উল্লেখ করা হয়নি। মালেনকভ ক্ষণস্থায়ী উত্তরাধিকারী ও তার রাজনৈতিক পতন। জর্জি মালেনকভ ছিলেন যুদ্ধোত্তর ও যুদ্ধকালীন সময়ে স্তালিনবাদী ব্যবস্থার ভিতরে সবচেয়ে বেশি উঠে আসা নেতাদের একজন। প্রযুক্তিগত ও সংগঠনমূলক দায়িত্ব পালনের মাধ্যমে তার কর্মজীবন এগিয়েছিল। প্রশাসনিক কাজে দক্ষতার জন্য তিনি স্তালিনের আস্থা অর্জন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অস্ত্রশিল্পের সমন্বয় ও ফ্রন্টে মানবসম্পদ প্রেরণের কাজে অংশ নিয়েছিলেন। যদিও তিনি জনসমক্ষে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন না, তবুও পরিকল্পনা সংস্থা ও পার্টির কেন্দ্রীয় অফিসে তার প্রভাব নির্বেই বৃদ্ধি পেয়েছিল। যুদ্ধ শেষে মালেনকভ স্তালিনের সবচেয়ে ঘনিষ্ঠ চক্রে অন্তর্ভুক্ত হন। ঝদানোভের মৃত্যুর পর 1948 সালে তার ভূমিকা বিশেষভাবে বৃদ্ধি পায়। বেরিয়ার সাথে মিলে তিনি লেনিনগ্রাদ ও অন্যান্য অঞ্চলে ঝদানোভের মিত্রদের বিরুদ্ধে একটি শুদ্ধি অভিযান সংগঠিত করেছিলেন। পলিটব্যুরোর উচ্চপদস্থ সদস্যসহ জন কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনাটি তাকে সোভিয়েত নেতৃত্বের সম্ভাব্য উত্তরাধিকারীদের একজন হিসেবে তার অবস্থান শক্তিশালী করেছিল।
স্তালিনের শেষ বছরগুলোতে মালেনকভ গুরুত্বপূর্ণ রিপোর্টের দায়িত্বে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার জন্য নিযুক্ত হয়েছিলেন, যা তাকে স্তালিনের সরকারি মুখপাত্র হিসেবে উপস্থাপন করেছিল। 1952 সালে পার্টির ঘনবিংশ কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির পক্ষে মূল রিপোর্ট পাঠ করেছিলেন, যখন স্তালিন নীরব ছিলেন। এটিকে একটি প্রতীকী ক্ষমতা হস্তান্তর হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল, তবে উত্তরাধিকার নিশ্চিত করার মতো কোনো সুস্পষ্ট নিশ্চয়তা ছিল না। স্তালিনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় তার সহযোগীদের প্রকৃত স্বায়ত্তশাসন ছিল না, যাদেরকে সরকারি লাইন থেকে বিচ্যুত না হয়ে শুধুমাত্র আদেশ পালন করতে হতো। 1953 সালের মার্চে স্তালিনের মৃত্যুর পর মালেনকভ মন্ত্রিসভার চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নিযুক্ত হন, যা তাকে আনুষ্ঠানিকভাবে সরকারের নতুন প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তার উপপ্রধান ছিলেন বেরিয়া ও মোলোটোভ। প্রেসিডিয়ামের বাকি সদস্যদের নিয়ে একটি সম্মিলিত কাঠামো থাকলেও প্রাথমিকভাবে মালেনকভকেই সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে বিবেচনা করা হতো। স্তালিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার ভাষণ ছিল সবচেয়ে সংযত ও রাজনৈতিক, যা ইঙ্গিত দেয় যে তিনি ধারাবাহিকতার নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু কম দমনমূলক সুরসহ। প্রথম কয়েক মাসে তিনি নিয়ন্ত্রিত পরিবর্তনের একটি ছবি প্রচার করেছিলেন। তিনি সামরিক ব্যয় হ্রাস, ভোগ্যপণ্যের উৎপাদন বৃদ্ধি ও আরও সতর্ক পররাষ্ট্রনীতির পক্ষে সমর্থন দিয়েছিলেন। সুপ্রিম সোভিয়েটে তিনি একটি বাজেট উপস্থাপন করেছিলেন যা কৃষি কর হ্রাস করেছিল ও সমবায় খামারে অর্থপ্রদান বৃদ্ধি করেছিল। তিনি জনগণের চাহিদামুখী একটি শিল্প খাত গড়ে তোলারও চেষ্টা করেছিলেন, যা পূর্ববর্তী বছরগুলিতে অস্ত্রকেন্দ্রিক উৎপাদন মডেলের বিপরীতে ছিল। তবে এই ধারণাগুলো বিরোধিতার সম্মুখীন হয়েছিল। পার্টি ও রাষ্ট্রীয় কাঠামো দশক ধরে সামরিক ও ভারী শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে গঠিত হয়েছিল। এছাড়াও প্রেসিডিয়ামের ভিতরে ক্রুশ্চেভের মতো ব্যক্তিরা তাদের নিজস্ব প্রকল্প এগিয়ে নিচ্ছিলেন, যেমন অনাবাদী জমি চাষ, যা আঞ্চলিক কর্মকর্তা ও পার্টির অর্থনৈতিকভাবে রক্ষণশীল অংশ থেকে বেশি সমর্থন আকর্ষণ করেছিল। একটি কৌশলগত ভুল তার অবস্থানকে দুর্বল করে দিয়েছিল। 1953 সালের মার্চে তিনি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন সরকার প্রধান হিসেবে মনোনিবেশ করার জন্য। এই সিদ্ধান্ত ক্রুশ্চেভকে পার্টির নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দেয়, একটি ক্ষমতা যা শীঘ্রই মন্ত্রিসভার চেয়েও বেশি প্রভাবশালী প্রমাণিত হয়েছিল। যদিও মালেনকভ আনুষ্ঠানিকভাবে নেতা ছিলেন, পার্টির সমর্থন ছাড়াই নীতি নির্ধারণের তার সক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেয়েছিল। মালেনকভ ও বেরিয়ার সম্পর্ক শুরুতে সহযোগিতার ছিল। তারা উভয়েই কিসেত অ্যাপ্রন ষড়যন্ত্র ও অভিযুক্ত ডাক্তারদের মুক্তির পক্ষে ছিলেন এবং পুলিশি ব্যবস্থার দমনমূলক ভূমিকা হ্রাস করতে ইচ্ছুক ছিলেন। তবে অভ্যন্তরীণ মন্ত্রণালয়ে বেরিয়ার ক্ষমতা সংহত হওয়ায় অন্যান্য নেতাদের মধ্যে ভয় সৃষ্টি হয়েছিল। মালেনকভ ক্রুশ্চেভের নেতৃত্বে বেরিয়ার গ্রেফতারের ষড়যন্ত্রকে সমর্থন করেছিলেন, যা 1953 সালের জুনে ঘটেছিল। এই পদক্ষেপটি অস্থায়ীভাবে সরকারে তার অবস্থানকে শক্তিশালী করেছিল। এই ঘটনার পর মালেনকভ অল্প সময়ের জন্য তার প্রভাব বাড়াতে সক্ষম হন, কিন্তু পার্টির নিয়ন্ত্রণ ইতিমধ্যেই ক্রুশ্চেভের হাতে চলে গিয়েছিল, যিনি তার বিরুদ্ধে সমর্থন গঠন করতে শুরু করেছিলেন। 1954 সাল জুড়ে প্রেসিডিয়ামে মালেনকভের কর্তৃত্ব দুর্বল হতে থাকে। 1955 সালের ফেব্রুয়ারিতে তাকে মন্ত্রিসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, ক্রুশ্চেভের মিত্র নিকোলাই বুলগানিন দ্বারা প্রতিস্থাপিত হন। যদিও তিনি প্রেসিডিয়ামে থাকেন, তার ভূমিকা স্পষ্টতই গৌণ ছিল। পদচ্যুতির পর তিনি ক্রুশ্চেভের অগ্রগতি রোধ করতে মোলোটোভ ও কাগানোভিচের সাথে একটি জোট গঠনের চেষ্টা করেছিলেন। 1957 সালে এই তিন নেতা প্রেসিডিয়ামের একটি সভায় ক্রুশ্চেভকে অপসারণের চেষ্টা করেছিলেন। যদিও তারা প্রাথমিকভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি আহ্বান করা হয়েছিল এবং অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল। ক্রুশ্চেভ তার ক্ষমতা সংহত করেন এবং তিনজনকে প্রেসিডিয়াম থেকে বহিষ্কার করা হয়েছিল। মালেনকভকে নিম্নস্তরের পদে নামিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী বছরগুলিতে তিনি কাজাখস্তানে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন। তিনি আর কখনও রাষ্ট্রের উচ্চপদস্থ দায়িত্ব পালন করেননি। ক্ষমতায় তার সময় সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল। তিনি স্তালিনবাদী কাঠামোর মধ্যে একটি মধ্যপন্থী বিকল্প প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু একটি নতুন দিক নির্দেশনা চাপিয়ে দেওয়ার রাজনৈতিক শক্তি তার ছিল না। ভোগ্যপণ্যমুখী অর্থনীতি, পশ্চিমের সাথে আরও শান্তিপূর্ণ সম্পর্ক ও পুলিশি সহিংসতা প্রত্যাখ্যানের তার প্রবণতা তাকে সমসাময়িক অনেক নেতা থেকে আলাদা করেছিল। তবে তার সংগঠনগত দুর্বলতা ও ব্যক্তিত্বের অভাব তাকে পার্টির ভিতরে একটি স্থায়ী সমর্থন ভিত্তি গঠন থেকে বিরত রেখেছিল। মোলোটোভ, হিটলারের সাথে চুক্তি থেকে ক্রুশ্চেভের যুগে প্রান্তিককরণ।
ভিয়াচেস্লাভ মোলোটোভ আন্তর্জাতিক অঙ্গনে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে দৃশ্যমান সরকারি মুখপাত্রদের একজন হয়ে উঠেছিলেন। পররাষ্ট্র কমিশনার হিসেবে তিনি পশ্চিমা শক্তিগুলোর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা নেতৃত্ব দিয়েছিলেন এবং বৈশ্বিক রাজনীতির নিষ্ক্রিয় মুহূর্তে ক্রেমলিনের প্রতিনিধিত্ব করেছিলেন। 1939 সালে নাৎসি জার্মানির সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন এবং যুদ্ধকালীন সময়ে মিত্রশক্তির সাথে কূটনৈতিক সম্মেলনগুলোতে তিনি আলোচক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। শাসনব্যবস্থার প্রথম দিককার বছরগুলোতে শুরু হওয়া তার কর্মজীবন তাকে স্তালিনের সবচেয়ে স্থির সহযোগীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রাষ্ট্রীয় প্রতিরক্ষা কমিটিতে একটি বিশিষ্ট অবস্থান ধরে রেখেছিলেন। স্তালিন, মালেনকভ এবং অন্যান্য উচ্চপদস্থ নেতাদের সাথে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে অংশ নিয়েছিলেন। তিনি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর, কূটনৈতিক মিশন সমন্বয় এবং মিত্রশক্তির সাথে সম্পর্ক বজায় রাখার দায়িত্বে ছিলেন। লন্ডন ও ওয়াশিংটনে সফর করে তিনি ক্রেমলিনের প্রতিনিধিত্ব করেছিলেন গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোতে। তার অনমনীয় শৈলী ও শৃঙ্খলাবদ্ধ ভাষা তাকে একজন কঠিন কিন্তু সোভিয়েত কূটনীতির প্রেক্ষাপটে কার্যকর আলোচকে পরিণত করেছিল। যুদ্ধ শেষে তিনি পররাষ্ট্র কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে যান। পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্লক গঠনের সময় পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিলেন। পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং পূর্ব জার্মানির মতো দেশগুলোতে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার আলোচনায় অংশ নিয়েছিলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং নিরস্ত্রীকরণ, সীমান্ত ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনগুলোতে পশ্চিমা শক্তিগুলোর বিপক্ষে সোভিয়েত অবস্থান দৃঢ়ভাবে রক্ষা করেছিলেন। 1953 সালে স্তালিনের মৃত্যুর পর মোলোটোভ ক্ষমতার প্রাথমিক বণ্টনে অন্তর্ভুক্ত হন। তাকে পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিসভার উপপ্রধান হিসেবে নিশ্চিত করা হয়। তবে ক্রুশ্চেভের মতো তরুণ নেতা ও মালেনকোভের মতো সংস্কারপন্থীদের সামনে তার প্রভাব কমতে শুরু করে। যদিও তিনি শীর্ষ নেতৃত্বে থাকেন, তার ভূমিকা ছিল বেশি রক্ষণশীল এবং প্রায়ই প্রেসিডিয়ামের বিতর্কে উত্থাপিত পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করতেন। ক্রুশ্চেভের পার্টির উপর নিয়ন্ত্রণ শক্তিশালী হওয়ার সাথে সাথে মোলোটোভ বিচ্ছিন্ন হয়ে পড়েন। ক্রুশ্চেভের সংস্কার ধারণাগুলো মোলোটোভের স্তালিনের উত্তরাধিকার ও কেন্দ্রীভূত মডেল রক্ষার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। 1956 সালে পার্টির বিংশ কংগ্রেসে ক্রুশ্চেভ স্তালিনবাদের অপরাধসমূহের নিন্দা করে তার গোপন ভাষণ দেন। মোলোটোভ এটা বন্ধ করার চেষ্টা করেছিলেন এবং প্রস্তাব করেছিলেন যে কংগ্রেসের মূল বিষয় হওয়া উচিত কি স্তালিন, লেনিনের কাজের ধারাবাহিকতা। তিনি তার অবস্থান চাপিয়ে দিতে ব্যর্থ হন। ক্রুশ্চেভ প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছিলেন। মোলোটোভকে সেই সময়কালের সমালোচনা শুনতে বাধ্য করা হয়েছিল যার তিনি নিজে একজন মুখ্য চরিত্র ছিলেন। তিনি কংগ্রেসের গতিপথের বিরোধিতা করেছিলেন কিন্তু তা পরিবর্তন করতে পারেননি। এই সময় থেকে তার অবস্থান স্পষ্টভাবে দুর্বল হয়ে পড়ে। 1957 সালে মালেনকভ ও কাগানোভিচের সাথে মিলে তিনি প্রেসিডিয়ামের একটি সভায় ক্রুশ্চেভকে অপসারণের চেষ্টা করেছিলেন। প্রথম সেক্রেটারি পদ বিলুপ্ত করার জন্য তারা অস্থায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন তার নেতৃত্ব ভেঙে দেওয়ার আশায়। কিন্তু ক্রুশ্চেভ মার্শাল জুকভের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কমিটির সমর্থন জোগাড় করেছিলেন, তার সদস্যদের মস্কোতে সমন্বিতভাবে নিয়ে এসেছিলেন। কমিটির পূর্ণাঙ্গ সভা ক্রুশ্চেভকে সমর্থন দেয় এবং 3 ষড়যন্ত্রকারীকে অপসারণ করে। মোলোটোভকে প্রেসিডিয়াম ও পার্টির সেক্রেটারিয়েট থেকে বহিষ্কার করা হয়। একটি প্রতীকী সিদ্ধান্তে তাকে মঙ্গোলিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়। রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন থেকে তিনি একটি ছোট কূটনৈতিক পদ ও রাজনৈতিক কেন্দ্র থেকে দূরবর্তী অবস্থানে চলে যান। এই পরিবর্তনটি শুধু তার ব্যক্তিগত পতনই নয়, বরং সোভিয়েত ক্ষমতার নতুন ভারসাম্যে স্তালিনবাদী পুরনো গার্ডের পরাজয়কেও প্রতিফলিত করেছিল। পরবর্তী বছরগুলোতে মোলোটোভ একটি দ্ব্যর্থক অবস্থানে বসবাস করেছিলেন। যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি বা শারীরিকভাবে শুদ্ধি অভিযানের শিকার হননি, তবুও কার্যকর রাজনীতি থেকে বাইরে ছিলেন। তার নাম সংবাদ মাধ্যম থেকে মুছে ফেলা হয়েছিল এবং সরকারি নথিতে তার ঐতিহাসিক ভূমিকা হ্রাস করা হয়েছিল। তিনি স্মৃতিচারণ রচনা বা পার্টির অনুষ্ঠানে অংশ নেননি। ব্যক্তিগতভাবে তিনি যে মডেল গঠনে সহায়তা করেছিলেন তার পক্ষেই থাকেন। স্তালিনবাদী সময়কালে তার কর্মকাণ্ড সম্পর্কে কোনো অনুশোচনা বা পুনর্মূল্যায়ন করেননি। মোলোটোভের জন্য সবচেয়ে ব্যক্তিগত ঘটনাগুলোর একটি ছিল স্তালিনের শেষ শুদ্ধি অভিযানের সময় তার স্ত্রী পোলিনা ঝেমচুজিনার গ্রেফতার। যদিও তাকে 1956 সালে পুনর্বাসিত করা হয়েছিল, এই ঘটনাটি তার সাথে অন্যান্য নেতৃত্বের সম্পর্ককে প্রভাবিত করেছিল। বিংশ কংগ্রেসের পরের বছরগুলোতে গুলাগ থেকে লক্ষাধিক বন্দীর মুক্তি তার পূর্ববর্তী শুদ্ধি অভিযানে সক্রিয় ভূমিকার বিপরীতে ছিল, যা তাকে শাসনব্যবস্থার নতুন রাজনৈতিক প্রকল্পগুলো থেকে প্রান্তিক রাখতে সহায়তা করেছিল।
তার চূড়ান্ত বর্জন 1961 সালে সম্পন্ন হয়, যখন তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। সেই বছরের কংগ্রেসে বিবেচনা করা হয়েছিল যে স্তালিনবাদের প্রতি তার আনুগত্য তাকে পার্টির বর্তমান লাইনের সাথে অসঙ্গতিপূর্ণ করে তুলেছে। যদিও 1957 সাল থেকে তার কোনো পদ ছিল না, আনুষ্ঠানিক বহিষ্কার তার জীবদ্দশায় পুনর্বাসনের সমস্ত সম্ভাবনা বন্ধ করে দেয়। পরবর্তী বছরগুলোতে তিনি মিডিয়ার থেকে দূরে মস্কোতে অনানুষ্ঠানিক নজরদারিতে বসবাস করতেন। সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছিলেন, স্মৃতিচারণ প্রকাশ করেননি এবং শুধুমাত্র প্রাক্তন সহযোগীদের সাথে ব্যক্তিগত আলোচনায় সীমাবদ্ধ ছিলেন। 1986 সালে 96 বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে পুনর্বাসিত না হয়েই মারা যান। সোভিয়েত ক্ষমতার ইতিহাসে তার কর্মজীবন ছিল অন্যতম দীর্ঘস্থায়ী। তিনি শাসনব্যবস্থার প্রথম বছরগুলো থেকে উপস্থিত ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সমাজতান্ত্রিক ব্লক সুসংহত করার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে অংশ নিয়েছিলেন। তার পতন নেতাদের একটি প্রজন্মের স্থানচ্যুতিকে প্রতিফলিত করেছিল, যাদের স্তালিনবাদের প্রতি আনুগত্য সোভিয়েত ইউনিয়নের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আর স্থান পায়নি। ক্রুশ্চভ, সংস্কার, দ্বন্দ্ব ও অপসারণ। নিকিতা ক্রুশ্চভ সোভিয়েত নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন স্তালিনের মৃত্যুর পর। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল একাধিক দশক আগে, প্রথম বিশ্বযুদ্ধের সময় শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ এবং 1918 সাল থেকে বলশেভিক কর্মী হিসেবে। মস্কো শিল্প একাডেমিতে পড়াশোনা শেষে তিনি পার্টির কাঠামোতে উঠে আসেন এবং 30-এর দশকে ইউক্রেন ও মস্কোতে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। গ্র্যান্ড টেররের সময় তিনি শুদ্ধি অভিযান সমর্থন করলেও প্রশাসনিক দক্ষতাও দেখিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি দক্ষিণ ফ্রন্টে রাজনৈতিক কমিসার হিসেবে দায়িত্ব পালন করেন, স্টালিনগ্রাদের প্রতিরক্ষা ও অন্যান্য অভিযানে অংশ নেন। মস্কো ফিরে স্তালিন তাকে 1949 সালে কেন্দ্রীয় কমিটির সচিব নিযুক্ত করেন, মালেনকভ ও পার্টির অন্যান্য নেতাদের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য। এই নিয়োগ তাকে স্তালিনের শেষ বছরগুলিতে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। স্তালিনের মৃত্যুর পর ক্রুশ্চভ কমিউনিস্ট পার্টির প্রথম সচিব নিযুক্ত হন, যদিও শুরুতে মালেনকভ বেরিয়া ও মোলোটোভের সাথে সম্মিলিত কাঠামোতে কাজ করতেন। ধীরে ধীরে তিনি তার অবস্থান শক্তিশালী করেন, প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করতে কৌশল প্রয়োগ করেন। 1953 সালের জুন মাসে বেরিয়ার গ্রেফতারে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন, যা রাজনৈতিক অ্যাপারেটাসে তার প্রভাব প্রতিষ্ঠা করে। শুরু থেকেই ক্রুশ্চভ একদলীয় ব্যবস্থার ভিত্তি না ভেঙে সংস্কারের চেষ্টা করেন। তার প্রথম বড় প্রকল্প ছিল কাজাখস্তান ও সাইবেরিয়ায় অনাবাদী জমি চাষের প্রচারণা, যাতে লক্ষাধিক মানুষ জড়িত হয়। প্রাথমিকভাবে শস্য উৎপাদন বাড়লেও দীর্ঘমেয়াদে তা টেকসই হয়নি। একই সময়ে তিনি প্রশাসনিক পুনর্গঠন করেন, কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলিকে ভাগ করে আঞ্চলিক অর্থনৈতিক কাউন্সিলে দায়িত্ব দেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা গতিশীল করার লক্ষ্যে। 1956 সালে পার্টির বিংশ কংগ্রেসে তার গোপন ভাষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি স্তালিনের অপরাধের নিন্দা করেন, ব্যক্তিত্ব পূজার সমালোচনা করেন এবং ব্যাপক নির্যাতনের কথা স্বীকার করেন। এই পদক্ষেপ সোভিয়েত রাজনীতিতে পরিবর্তন আনে। দেশের ভেতরে এটি বড় আলোড়ন সৃষ্টি করে, আন্তর্জাতিকভাবে সমাজতান্ত্রিক ব্লকের ঐক্য দুর্বল হয়। পোল্যান্ড ও হাঙ্গেরিতে বিক্ষোভ দেখা দেয় এবং পরবর্তী দমনপীড়ন দেখায় যে পরিবর্তনের সীমা ক্রেমলিনই নির্ধারণ করবে। স্তালিনবাদের সমালোচনা করলেও ক্রুশ্চভ আগের ব্যবস্থার কিছু উপাদান বজায় রাখেন। তিনি রাষ্ট্রে পার্টির নেতৃত্ব বৃদ্ধি করেন এবং কেন্দ্রীয় পরিকল্পনা কাঠামো রাখেন। অর্থনীতিতে তিনি প্রযুক্তিগত সংস্কার ও স্বেচ্ছাসেবী প্রচারণা একসাথে চালান। কৃষিতে কোলখোজ সম্প্রসারণ, সবখোজ তৈরি ও ব্যক্তিগত জমি কমাতে চেষ্টা করেন। 1950 থেকে 1960 সালের মধ্যে গম, দুধ ও মাংসের উৎপাদন বাড়ে। তবে এই ব্যবস্থা কাঠামোগত দক্ষতার বদলে রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল ছিল। বৈদেশিক নীতিতে পশ্চিমের সাথে উত্তেজনা কমাতে চেষ্টা করেন। তিনি আইজেনহাওয়ার ও পরে কেনেডির সাথে বৈঠক করে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেন। তবে তার অনিয়মিত আচরণ অনিশ্চয়তা তৈরি করে। 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে তিনি প্রেসিডিয়ামের সাথে আলোচনা না করেই সোভিয়েত অস্ত্র সরিয়ে নেন, যা দুর্বলতা হিসেবে দেখা হয়। পারমাণবিক যুদ্ধ এড়ানো গেলেও এই একক সিদ্ধান্ত পার্টির নেতাদের মধ্যে তার কর্তৃত্ব কমিয়ে দেয়। অভ্যন্তরীণভাবে তিনি পার্টির যন্ত্রপাতি সংস্কার করার চেষ্টা করেছিলেন। 1961 সালে তিনি পদগুলির জন্য সময়সীমা নির্ধারণ করেন, যা অনেক মধ্যবর্তী স্তরের নেতাকে অস্বস্তিতে ফেলে। তিনি আঞ্চলিক কমিটিগুলিকে কৃষি ও শিল্পের জন্য পৃথক শাখায় বিভক্ত করেন, যার ফলে প্রশাসনিক কাজের দ্বিত্ব তৈরি হয়।
এই সিদ্ধান্তগুলি স্থানীয় কর্মকর্তা এবং প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তোলে, যেখানে তার পুনর্গঠন পরিকল্পনাগুলিকে স্বেচ্ছাচারী ও অদক্ষ হিসেবে দেখা হতো। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তিনি কমিউনিজম সম্পর্কে একটি আশাবাদী বক্তব্য প্রচার করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে জীবনযাত্রার মানের দিক থেকে সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদকে ছাড়িয়ে যাবে। ব্যাপক হারে আবাসন নির্মাণ, ভোগ্যপণ্যের প্রসার এবং খাদ্যাভ্যাসের উন্নতি এই দাবিকে সমর্থন করেছিল বলে মনে হচ্ছিল। তবে কাঠামোগত অসামঞ্জস্যতা দূর হয়নি। ভারী শিল্প অগ্রাধিকার পেত এবং তার সংস্কারগুলি রাষ্ট্রের বিনিয়োগ ধারা পরিবর্তন করতে ব্যর্থ হয়। 1963 সালে একটি খারাপ ফসল ফলনের ফলে শস্য আমদানি করতে বাধ্য হয়, যা তার কৃষি মডেলের সীমাবদ্ধতা প্রকাশ করে দিয়েছিল। ক্রুশ্চভ সাংস্কৃতিক জীবনেও প্রভাব ফেলেছিলেন। সলজেনিৎসিনের ইভান দেনিসোভিচের জীবনের একটি দিনের মতো সমালোচনামূলক রচনা প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল। সাহিত্য, চলচ্চিত্র ও সঙ্গীতে একটি সংক্ষিপ্ত উন্মুক্ততার সময়কাল দেখা গিয়েছিল। তবে যখন কিছু লেখক পার্টি কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম করেছিলেন, তখন আবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেন্সরশিপ পুনরায় সক্রিয় করা হয়েছিল, যদিও স্তালিনের সময়ের চেয়ে কম কঠোরভাবে। তার ব্যক্তিগত শৈলী বিভেদ সৃষ্টি করেছিল। তিনি জনপ্রিয়তাবাদী উৎসাহের সাথে হঠকারী সিদ্ধান্তকে একত্রিত করতেন। তিনি সরাসরি প্রযুক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতেন, বিশেষজ্ঞদের উপেক্ষা করে। জাতিসংঘে একটি বক্তৃতার মধ্যে জুতো দিয়ে টেবিলে আঘাত করে তিনি বক্তৃতা বাধাগ্রস্ত করেছিলেন, যা তাকে একজন অপ্রত্যাশিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। একই সাথে তিনি একাধিক পদ সংযুক্ত করেছিলেন এবং ব্যক্তিগত স্বীকৃতি খুঁজেছিলেন, যদিও তিনি ব্যক্তিত্ব পূজার সমালোচনা করেছিলেন। সংবাদপত্রে প্রতিদিন তার ছবি প্রকাশিত হতো এবং তার পরিবারও রাজনৈতিক সুবিধা পেত, যেমন তার জামাইকে ইজবেস্তিয়ার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 1964 সালের অক্টোবরে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম কর্তৃক তাকে পদচ্যুত করা হয়েছিল। ব্রেজনেভ, সুসলভ এবং কোসিগিনের নেতৃত্বে তার বিরোধীরা যুক্তি দিয়েছিলেন যে তার নেতৃত্ব অস্থির ছিল। পদচ্যুতিটি গোপনে সংগঠিত করা হয়েছিল। ছুটি থেকে ফেরার পর তাকে একটি সভায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তার কাছ থেকে পদত্যাগ দাবি করা হয়েছিল। তিনি কোনো প্রতিরোধ না করে মেনে নিয়েছিলেন। বুঝতে পেরেছিলেন যে তার সময় শেষ। তাকে অবসর নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল এবং তিনি 1971 সালে মৃত্যুর আগ পর্যন্ত মস্কোতে বসবাস করেছিলেন, সকল রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে। ব্রেজনেভ, স্থিতিশীলতা, স্থবিরতা ও পতন। লিওনিড ব্রেজনেভ গৃহযুদ্ধ-পরবর্তী প্রজন্মের অংশ হিসেবে সোভিয়েত রাজনীতিতে উঠে আসেন। 1906 সালে ইউক্রেনে এক রুশ শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1930-এর দশকে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং তার শৃঙ্খলা ও অভিযোজন ক্ষমতার জন্য পরিচিতি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ ও ইউক্রেনীয় ফ্রন্টে রাজনৈতিক কমিসার হিসেবে দায়িত্ব পালনকালে তার উত্থান ঘটে। যুদ্ধের পর ক্রুশ্চেভের সাথে সুসম্পর্ক তাকে মোলদোভা এবং পরবর্তীতে পার্টির কেন্দ্রীয় কাঠামোতে গুরুত্বপূর্ণ পদে আসীন করে। 1964 সালে তিনি নিকিতা ক্রুশ্চেভের অপসারণে সক্রিয় ভূমিকা পালন করেন। কমিউনিস্ট পার্টির প্রথম সচিব নির্বাচিত হন, পরবর্তীতে যা মহাসচিব পদে রূপান্তরিত হয়। প্রাথমিকভাবে কোসিগিন ও পডগোর্নির মতো নেতাদের সাথে সম্মিলিত নেতৃত্বে ক্ষমতা ভাগ করে নিলেও ধীরে ধীরে তিনি কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন। তার প্রাথমিক লক্ষ্য ছিল পূর্ববর্তী বছরের অস্থিরতার পর প্রশাসনিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা। তিনি ক্রুশ্চেভের একাধিক সংস্কার বাতিল করেন, কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলো পুনর্বহাল করেন এবং পার্টি কমিটিগুলোর খণ্ডভিত্তিক বিভাজন পরিত্যাগ করেন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি ধারাবাহিকতা বজায় রাখেন। কোসিগিনের বিকেন্দ্রীকরণমূলক কিছু সংস্কারকে অনুমতি দিলেও কেন্দ্রীয় পরিকল্পনার ভিত্তি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা তিনি বাধা দেন। 1965 থেকে 1970 সালের মধ্যে কৃষি ও শিল্পখাতে প্রাথমিক প্রবৃদ্ধি তার কর্তৃত্ব সুদৃঢ় করলেও 1970-এর দশকে উৎপাদনশীলতা হ্রাস, প্রযুক্তিগত উদ্ভাবনের সীমাবদ্ধতা ও আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি পায়। ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও আনুপাতিক ফলাফল আসেনি। তবুও আপেক্ষিক কল্যাণমূলক নীতি বজায় রাখা হয়। প্রকৃত মজুরি বৃদ্ধি, ব্যাপক আবাসন নির্মাণ ও সামাজিক সেবার প্রসার ঘটে। 1980 নাগাদ গৃহস্থালী পণ্য ও মৌলিক সুবিধার প্রাপ্যতা 1950-এর দশকের তুলনায় উন্নত হয়। তবে কাঠামোগত অসামঞ্জস্যতা থেকে যায়। কৃষিখাত ব্যাপক ভর্তুকির উপর নির্ভরশীল থাকে এবং সোভিয়েত ইউনিয়ন নিয়মিত শস্য আমদানিকারকে পরিণত হয়। অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার মূল্যবৃদ্ধি 1970-এর দশকে একটি বড় আর্থিক সংকট রোধ করে।
পররাষ্ট্রনীতিতে ব্রেজনেভ সোভিয়েত আন্তর্জাতিক মর্যাদা বজায় রাখতে সচেষ্ট হন। নিক্সন ও কার্টারের সাথে অস্ত্র সীমাবদ্ধতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা হ্রাস কি ডিটেন্ট নীতি করেন। তিনি ওয়াশিংটন সফর করেন এবং মস্কোতে পশ্চিমা নেতাদের স্বাগত জানান। একই সময়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় বিপ্লবী আন্দোলনগুলোকে সমর্থন দেন এবং কিউবা ও ভিয়েতনামের মতো মিত্রদের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করেন। 1979 সালে আফগানিস্তান আক্রমণ এই নীতিতে একটি বাঁক-বদল আনে, যা পশ্চিমের সাথে সম্পর্কের অবনতি ঘটায় ও অভ্যন্তরীণ উত্তেজনা বৃদ্ধি করে। ব্রেজনেভের সাংস্কৃতিক নীতি নির্বাচনী দমনপীড়ন ও সীমিত সহনশীলতার মিশ্রণ ছিল। যদিও মাঝারি মাত্রার সমালোচনার কিছু সুযোগ দেওয়া হতো, ব্যবস্থা বা স্তালিনবাদী অতীতকে প্রশ্নবিদ্ধকারী রচনাগুলো সেন্সর করা হতো। আন্দ্রেই শাখার বা আলেকজান্ডার সলঝেনিৎসিনের মতো প্রতিবাদীদের দমন চলমান ছিল। স্বপ্রকাশনা কি সামিজদাত ব্যবস্থা বেআইনি চিন্তা ও সাহিত্য প্রচারের একটি গোপন মাধ্যম হয়ে ওঠে। এই সময়ে সোভিয়েত বুদ্ধিজীবী জীবন রাজনৈতিক নজরদারি ও সেন্সরশিপ দ্বারা প্রভাবিত হয়। ব্রেজনেভের অধীনে ক্ষমতার কাঠামো একটি বিদ্ধদের শাসনে জেরন্টোক্রেসি পরিণত হয়। পলিটব্যুরোর গড় বয়স ক্রমাগত বৃদ্ধি পায় এবং প্রজন্মগত হালনাগাদ বাধাগ্রস্ত হয়। পার্টি যন্ত্রপাতি ডনিপ্রোপেট্রোভস্ক থেকে তার ঘনিষ্ঠদের দ্বারা পূর্ণ হয়, একটি অনুগত কিন্তু অভিনব নেটওয়ার্ক তৈরি করে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হতো, যা প্রকাশ্য সংঘাত এড়ালেও তাৎপর্যপূর্ণ সংস্কারকে বাধা দিত। এই স্থিতিশীলতাকে রাষ্ট্রের অভ্যন্তরীণ অনেক মহল গতিহীনতা হিসেবে ব্যাখ্যা করে। ব্যক্তিগতভাবে ব্রেজনেভ একটি সদয় নেতার ছবি গড়ে তুললেও ব্যক্তিগত সুবিধা ভোগ করতেন। তিনি পরিবারগত পক্ষপাতিত্ব ও ক্ষমতার মহলে ব্যাপক দুর্নীতি সহ্য করতেন। 1980 দশকে তার স্বাস্থ্য মারাত্মকভাবে অবনতি হয়। একাধিক রোগে ভুগে তিনি নিয়মিত ওষুধ সেবন ও চিকিৎসা সেবার উপর নির্ভরশীল হয়ে পড়েন। তবুও তিনি পদে বহাল থাকেন, কারণ তার অবসর নেওয়ার রাজনৈতিক পরিণতি ভেবে আশেপাশেররা ভয় পেতেন। ব্যবস্থার জড়তা একটি সুশৃঙ্খল উত্তরণ প্রক্রিয়াকে অসম্ভব করে তোলে। 1980 থেকে 1942 সালের মধ্যে তার সরকারি কার্যক্রমে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তার উপস্থিতি অনিয়মিত হয়ে পড়ে এবং যোগাযোগ সীমিত হয়ে যায়। ব্যবহারিকভাবে উস্তিন, আন্দ্রোপভ, গ্রোমিকো ও চেরনেঙ্কোর মতো ব্যক্তিরা একটি অনানুষ্ঠানিক সম্মিলিত নেতৃত্বে সিদ্ধান্ত নিতেন। কার্যকর নেতৃত্বের অভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্ররোচনায় তার পরিবারের দুর্নীতির কেলেঙ্কারি সম্পর্কে রিপোর্ট ছড়িয়ে পড়ে। ব্রেজনেভ 1942 সালের 10 নভেম্বর মৃত্যুবরণ করেন। তার শেষকৃত্য আনুষ্ঠানিক ছিল, যেখানে অভিজাতদের তরফ থেকে কোনো আবেগপ্রবণ শোক প্রকাশ করা হয়নি। যদিও সরকারিভাবে তাকে সম্মান প্রদর্শন করা হয়, অনেক পার্টি নেতার কাছে তার প্রস্থান একটি মুক্তি হিসেবে বিবেচিত হয়েছিল। মার্শালের ইউনিফর্ম ও সমস্ত পদকসহ তাকে লাল চত্বরে রেড স্কয়ার সমাহিত করা হয়। তার শাসনামল, যা স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল, তা শেষ হয় একটি অচল ও অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যার মোকাবিলায় অক্ষম ব্যবস্থা রেখে গিয়ে। ইউরি আন্দ্রোপভ, নজরদারি ও ব্যর্থ সংস্কারের মধ্যে। ইউরি আন্দ্রোপভ 1982 সালের নভেম্বরে লিওনিদ ব্রেজনেভের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব গ্রহণ করেন। তার রাজনৈতিক যাত্রা ছিল বিস্তৃত। তিনি 1914 সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি কমিউনিস্ট যুব সংগঠনে যোগ দেন এবং পার্টির পদানুক্রমিক কর্মজীবনের পর 1954 সালে হাঙ্গেরিতে রাষ্ট্রদূত নিযুক্ত হন। সেখানে তিনি সরাসরি 1956 সালের বুদাপেস্ট বিদ্রোহ প্রত্যক্ষ করেন, যা কমিউনিস্ট শৃঙ্খলা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে গভীর ছাপ রেখে যায়। মস্কোতে ফিরে আসার পর তাকে পার্টির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় এবং এক দশক পরে 1967 সালে ব্রেজনেভ তাকে সোভিয়েত গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত করেন। এই অবস্থান থেকে তিনি 15 বছর ধরে বিচ্ছিন্নতাবাদ, বিদেশি গুপ্তচর বৃত্তি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখেন। তিনি গোপন রিপোর্ট ও নজরদারি নেটওয়ার্কে প্রবেশাধিকার সহ সোভিয়েত ব্যবস্থার সবচেয়ে সুসংযুক্ত নেতাদের একজন হয়ে ওঠেন। তার নেতৃত্বে সোভিয়েত গোয়েন্দা সংস্থা সোভিয়েত ক্ষমতার মূল হাতিয়ার হিসেবে আরও শক্তিশালী হয়। ব্রেজনেভের শেষ বছরগুলোতে আন্দ্রোপভ নিজেকে তার উত্তরাধিকারী হিসেবে প্রস্তুত করেন। তিনি মহাসচিবের শারীরিক দুর্বলতার সুযোগ নেন ও নিরাপত্তা ব্যবস্থায় নিজের প্রভাব ব্যবহার করে ব্রেজনেভের ঘনিষ্ঠদের দুর্নীতির মামলাগুলো উন্মোচন করেন। 1982 সালের নভেম্বরে একটি অপেক্ষাকৃত সুশৃঙ্খল প্রক্রিয়ায় তাকে কমিউনিস্ট পার্টির মহাসচিব নিযুক্ত করা হয়।
তার পূর্বসূরির বিপরীতে তিনি ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। আন্দ্রোপভ বিশ্বাস করতেন যে শৃঙ্খলা অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি। তার প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল দুর্নীতির বিরুদ্ধে নিয়ন্ত্রণ অভিযান শুরু করা। তিনি প্রধান মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের বরখাস্ত করেন, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং পার্টির কাঠামো পুনর্গঠন করেন। তিনি কর্মস্থলে হানা দিতে নির্দেশ দেন, সময়ানুবর্তিতা না মানা জরিমানা আরোপ করেন এবং কাজে নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক করেন। বছর জুড়ে ব্যবস্থার অদক্ষতা ও অনানুষ্ঠানিকতার সাথে অভ্যস্ত জনগণ এসব পদক্ষেপকে সন্দেহের চোখে দেখে। ব্যক্তিগতভাবে আন্দ্রোপভ ছিলেন সংযমী। তিনি বিলাসিতা এড়িয়ে চলতেন, সামাজিক অনুষ্ঠানে খুব কম অংশ নিতেন এবং একটি সহজ সরল চিত্র প্রদর্শন করতেন। তিনি পদ্ধতিবদ্ধ ছিলেন, সহকর্মীদের প্রতি কঠোর এবং গোপনীয়তা পরায়ণ। যদিও তিনি মস্কোর একটি কারখানা সফরের মতো কিছু প্রতীকী ইশারা প্রচার করেছিলেন, তার সরকারি কার্যক্রম সীমিত ছিল। তিনি ব্যক্তিত্ব পূজা উৎসাহিত করেননি এবং প্রায়ই গণমাধ্যমে আসা এড়িয়ে চলতেন। তার শৈলী ব্রেজনেভের সাথে বৈপরীত্য তৈরি করেছিল, যিনি একটি স্থায়ী জনসম্মুখের চিত্র পছন্দ করতেন। বৈদ্যুতিক স্তরে তিনি প্রচলিত মার্ক্সবাদ লেনিনবাদের সাথে সম্পর্ক ছিন্ন করেননি। তিনি উন্নত সমাজতন্ত্র ও এর স্লোগান বজায় রেখেছিলেন এবং ব্যবস্থার কোনো বড় সংশোধন প্রত্যাখ্যান করেছিলেন। তবে তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রূপান্তর করার প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন। তিনি পার্টির অভ্যন্তরে কিছু বিতর্কের সুযোগ দিয়েছিলেন এবং মিখাইল গর্বাচভ ও নিকোলাই রিজকভকে অর্থনৈতিক পুনর্জন্ম সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করার দায়িত্ব দিয়েছিলেন। যদিও নথিটি উন্নতির প্রস্তাব দিয়েছিল, আন্দ্রোপভ নভোসিবির্স্ক গ্রুপের মতো স্বাধীন শিক্ষাবিদ মহলের সাহসী ধারণাগুলো অন্তর্ভুক্ত হতে দেননি, যারা সোভিয়েত ব্যবস্থার কাঠামোগত অদক্ষতা সম্পর্কে সতর্ক করেছিল। তার অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল নতুন নেতৃত্বের প্রচার। তিনি গর্বাচভ, লিগাচেভ ও রিজকভের মতো তরুণ ব্যক্তিদের উত্থানকে সমর্থন করেছিলেন। তিনি ব্রেজনেভ যুগে পদোন্নতিপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তাদের প্রভাব কমাতে পার্টির কেন্দ্রীয় কাঠামো পুনর্গঠন করেছিলেন। তিনি অভ্যন্তরীণ সংঘাত ছাড়াই পরিবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। তার কৌশল ছিল কার্যকরী স্তরে সংস্কারমূলক, কিন্তু মূল রাজনৈতিক কাঠামো অপরিবর্তিত রেখে। বিদেশ নীতিতে তিনি পুনরায় সক্রিয় হন। 1983 সালে তিনি যুক্তরাষ্ট্রকে তাদের সংশ্লিষ্ট সামরিক জোটের সদস্য দেশগুলোর উপর আক্রমণ এড়ানোর জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। তিনি 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপের পর থেমে যাওয়া শীতল যুদ্ধ প্রশমন পুনরায় সক্রিয় করারও চেষ্টা করেছিলেন। তবে পশ্চিমে তার ভাবমূর্তি সোভিয়েত গোয়েন্দা সংস্থার অতীতের সাথে যুক্ত ছিল। রোনাল্ড রিগ্যান তাকে কি দুষ্ট সাম্রাজ্য ও এর সাথে চিহ্নিত করেছিলেন এবং সোভিয়েত প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছিলেন। কোরিয়ান এয়ারলাইন্স 007 ফ্লাইট, একটি দক্ষিণ কোরিয়ান বাণিজ্যিক বিমান যা সোভিয়েত আকাশসীমায় প্রবেশ করেছিল, তা ভূপাতিত হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এই ঘটনাটি একটি গোপন সংকট সৃষ্টি করেছিল, যার সময় আন্দ্রোপভ সর্বোচ্চ পারমাণবিক সতর্কবার্তার নির্দেশ দিয়েছিলেন, এই বিশ্বাসে যে যুক্তরাষ্ট্র একটি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই সময়ে তার স্বাস্থ্য দ্রুত অবনতি হতে থাকে। তিনি দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছিলেন, যা তাকে দীর্ঘ সময় ধরে শয্যাশায়ী করে রেখেছিল। 1983 সালের বসন্ত থেকে তিনি নিয়মিত পলিট ব্যুরোর সভায় উপস্থিত হওয়া বন্ধ করে দিয়েছিলেন। তার যোগাযোগ হতো তার বাসভবন থেকে প্রেরিত নোটের মাধ্যমে। কার্যত ক্ষমতা প্রেসিডিয়ামের অন্যান্য সদস্যদের দিকে সরে যায়, বিশেষত কনস্টান্টিন চেরনেঙ্কো ও মিখাইল গর্বাচভ, যারা সভার সভাপতিত্ব করতেন। যদিও তিনি গর্বাচভকে উত্তরসূরি হিসেবে পছন্দ করতেন, এই বিকল্পটি সুসংহত করতে পারেননি। কেন্দ্রীয় কমিটির কাছে তার শেষ লেখাগুলোর একটিতে তিনি এই পছন্দ প্রকাশ করেছিলেন, কিন্তু নথিটি চেরনেঙ্কোর সমর্থকদের দ্বারা সরকারি উপস্থাপনার আগে পরিবর্তিত হয়েছিল। আন্দ্রোপভ 1984 সালের 9 ফেব্রুয়ারি মারা যান। তিনি মাত্র 15 মাস ক্ষমতায় ছিলেন। তার শাসনামল সংক্ষিপ্ত ছিল, কিন্তু এটি পুনর্নবীকরণের প্রত্যাশা তৈরি করেছিল যা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তার মৃত্যুর পর অনেক সংস্কারবাদী তাকে একটি পরিবর্তনকালীন ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করেন। কেউ কেউ মনে করেন তিনি ছিলেন একটি ধীর কিন্তু দৃঢ় সংস্কারের সুযোগ। অন্যদের মতে তিনি যথেষ্ট দূর এগোতে পারেননি। তার সংক্ষিপ্ত শাসনামলে তিনি প্রাদেশিক প্রথম সম্পাদকদের 1/5 অপসারণ করতে পেরেছিলেন, কিছু শিল্প সূচক উন্নত করেছিলেন এবং পার্টির অভ্যন্তরে সংস্কারবাদী ধারণাগুলোর সীমিত প্রচার অনুমোদন করেছিলেন। তবে তার সতর্ক পদক্ষেপ, সময়ের অভাব ও স্বাস্থ্যগত সীমাবদ্ধতা তার পরিকল্পনার পরিধি সীমিত করে দিয়েছিল।
কনস্ট্যান্টিন চেরনেনকো, একটি দুর্বল ম্যান্ডেট একটি যুগের সমাপ্তিতে। ইউরি আন্দ্রোপোভের মৃত্যুর পর 1984 সালের ফেব্রুয়ারিতে কনস্ট্যান্টিন চেরনেনকো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিযোগ সোভিয়েত নেতৃত্বের মধ্যে একটি সিদ্ধান্ত ছিল। যদিও তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তাকে এমন একজন হিসাবে দেখা হয়েছিল যিনি পথ পরিবর্তন করবেন না বা বিভিন্ন ক্ষমতা গোষ্ঠীর মধ্যে ভারসাম্য পরিবর্তন করবেন না। তিনি কোনো নতুন প্রকল্পের প্রতিনিধিত্ব করেননি, বরং ব্রেজনেভের যুগে গঠিত একটি রক্ষণশীল লাইনের ধারাবাহিকতা ছিলেন। চেরনেনকো কোনো বিশিষ্ট বা ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব ছিলেন না। তিনি মূলত প্রশাসনিক পদে, পার্টিযন্ত্রে তার কর্মজীবন গড়ে তুলেছিলেন। 50-এর দশক থেকে ব্রেজনেভের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে 70-এর দশকে উচ্চ পদে পৌঁছাতে সাহায্য করেছিল। তিনি 1976 সাল থেকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন এবং 1978 সালে পলিট ব্যুরোতে প্রবেশ করেন। তিনি সর্বদা পটভূমিতে থেকে কাজ করতেন, কোনো দৃশ্যমান ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছাড়াই। যখন তিনি নেতৃত্ব গ্রহণ করেন, তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। ক্ষমতায় তার স্বল্প সময়ে তিনি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেননি। তিনি কোনো সংস্কার প্রস্তাব করেননি কিংবা পূর্ববর্তী কোনো সিদ্ধান্ত বাতিল করেননি। সরকার অত্যন্ত সীমিত উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যেত। একমাত্র উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল সাইবেরিয়ায় নদীগুলির গতিপথ পরিবর্তনের একটি প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত, যা পূর্ববর্তী নেতৃত্বের পরিকল্পনা থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এটি ছিল একটি অত্যন্ত ব্যয়বহুল ও পরিবেশগতভাবে সন্দেহজনক প্রভাবযুক্ত প্রকল্প, যা অতীতের প্রযুক্তিগত চিন্তাধারার প্রতিফলন ঘটায়। নতুন কোনো অর্থনৈতিক নীতি বা ব্যবস্থার আধুনিকীকরণ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। তার অসুস্থতার কারণে তিনি বেশিরভাগ বৈঠকের বাইরে থাকতেন। যখন তিনি জনসমক্ষে উপস্থিত হতেন, তখন তিনি সংক্ষিপ্ত বক্তৃতা দিতেন বা অন্যদের তার জন্য এটি করতে দিতেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সম্মিলিতভাবে নেওয়া হতো বা মুলতবি রাখা হতো। দেশের সমস্যাগুলি জমা হতে থাকে: দুর্বল কৃষি উৎপাদন, অদক্ষ শিল্প, উদ্ভাবনের অভাব এবং সামাজিক অসন্তোষ। নতুন নেতৃত্ব এর কোনোটিরই সক্রিয়ভাবে সমাধান করেনি। সেই প্রেক্ষাপটে অন্যান্য নেতারা স্থান পেতে শুরু করেন। মিখাইল গর্বাচেভ, যাকে আন্দ্রোপভ পদোন্নতি দিয়েছিলেন, চেরনেনকো যখন উপস্থিত থাকতে পারতেন না তখন সচিবালয় এবং পলিট ব্যুরোর বৈঠক সমন্বয় করতে শুরু করেন। একটি তরুণ ভাবমূর্তি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার পর্যালোচনার প্রস্তাবনা সহ তিনি যন্ত্রের মধ্যে একটি দৃশ্যমান ব্যক্তিত্বে পরিণত হন। নিয়ম না ভেঙে তিনি সরাসরি সাধারণ সম্পাদকের মুখোমুখি না হয়ে সমর্থন তৈরি করতে শুরু করেন। শাসক গোষ্ঠীর মধ্যে উত্তরাধিকার নিয়ে কোনো ঐক্যমত ছিল না। ভিক্টর গ্রিশিন এবং গ্রিগরি রোমানোভের মতো কয়েকজন, এমনকি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য পরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমেও নিজেদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তবে তাদের কেউই পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারেননি। চেরনেনকোর ভাবমূর্তি একটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল, যদিও সবাই জানত যে তার নেতৃত্ব ক্ষণস্থায়ী এবং আর বেশি দিন টিকতে পারবে না। কেন্দ্রীয় কমিটিও তার নির্বাচনে তেমন উৎসাহ দেখায়নি। যখন তাকে পদে বহাল করা হয়, তখন প্রতিক্রিয়া শীতল ছিল। কোনো উল্লাস ছিল না বা দীর্ঘ সমর্থনমূলক বক্তৃতাও ছিল না। বেশিরভাগই বুঝতে পেরেছিল যে অভ্যন্তরীণ বিরোধ এড়াতে এটি একটি অস্থায়ী সমাধান। বাস্তবে অর্থনৈতিক ও সামাজিক উত্তেজনা যেখানে জরুরি সিদ্ধান্তের প্রয়োজন ছিল, সেই সময়ে দেশ একটি স্পষ্ট দিক নির্দেশনা ছাড়াই চলছিল। এদিকে আন্দ্রোপভ কর্তৃক নিযুক্ত অর্থনৈতিক প্রস্তাবনার খসড়াগুলি উপদেষ্টাদের মধ্যে ঘুরতে থাকে। রাইজকোভ এবং লিগাচেভের মতো কিছু তরুণ নেতা ব্যবস্থাপনার সিস্টেমের সম্ভাব্য সমন্বয় নিয়ে আলোচনার ভিত্তি হিসাবে সেগুলি ব্যবহার করেছিলেন। এখনও গভীর সংস্কারের কথা বলা হয়নি, তবে ঐতিহ্যবাহী ধারণা থেকে ভিন্ন ধারণা নিয়ে একটি অভ্যন্তরীণ এজেন্ডা তৈরি হতে শুরু করেছিল। চেরনেনকোর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন ছিলেন এবং নিয়মিত কাজ করতে পারতেন না। 1985 সালের শুরুতে তার উপস্থিতি প্রায় ছিলই না। সিদ্ধান্তগুলি তার নামে নেওয়া হতো, তবে অন্যদের বাস্তব নেতৃত্বে। সরকারের কাজকর্ম পলিট ব্যুরোর সবচেয়ে সক্রিয় সদস্যদের, বিশেষ করে গর্বাচেভের মধ্যে অনানুষ্ঠানিক চুক্তির উপর নির্ভরশীল ছিল, যিনি তার অনুপস্থিতিতে বেশ কয়েকটি অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। 1985 সালের 10 মার্চ তিনি মারা যান। তার মৃত্যু কোনো আলোড়ন সৃষ্টি করেনি। অন্ত্যেষ্টিক্রিয়া ছিল শান্ত, কোনো বড় ধরনের আবেগ প্রকাশ ছাড়াই। তিনি 1 বছরের সামান্য বেশি সময় ধরে পদে ছিলেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন প্রস্তাবনা ছাড়াই। তিনি ছিলেন ব্রেজনেভের প্রজন্মের সাথে সরাসরি যুক্ত শেষ নেতা।
ক্ষমতায় তার আগমন 2 দশক ধরে চলে আসা একটি যুগের সমাপ্তি চিহ্নিত করেছিল, যা স্থবিরতা এবং পরিবর্তনের চেয়ে নিয়ন্ত্রণের প্রতি পছন্দের দ্বারা চিহ্নিত। অবিলম্বে উত্তরাধিকারের সমাধান করা হয়। পরের দিন গর্বাচেভ পার্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মিখাইল গর্বাচেভ, সংস্কার, সংকট এবং সোভিয়েত ইউনিয়নের সমাপ্তি। কনস্ট্যান্টিন চেরনেনকোর মৃত্যুর পর 1985 সালের 11 মার্চ মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব গ্রহণ করেন। স্তালিনের পর তিনি ছিলেন সর্বকনিষ্ঠ নেতা যিনি এই পদে অধিষ্ঠিত হন। তিনি 1931 সালে দক্ষিণ রাশিয়ার একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার যৌবন একটি কলকজে কাটিয়েছেন এবং মস্কো স্টেট ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করার আগে মাঠে কাজ করেছেন। স্তাভ্রোপোলে ফিরে আসার পর তিনি কমসমলের যন্ত্রে কাজ শুরু করেন, এইভাবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। 70-এর দশকে তিনি পার্টিতে উচ্চ পদে পদোন্নতি পান এবং 1980 সালে পলিট ব্যুরোতে প্রবেশ করেন। শুরু থেকেই গর্বাচেভ সোভিয়েত ব্যবস্থাকে সংস্কার করার তার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। প্রথম কয়েক মাসে তিনি ক্যাডারদের রদবদলকে উৎসাহিত করেন, বয়স্ক নেতাদের পরিবর্তে তরুণ ব্যক্তিত্বদের প্রতিস্থাপন করেন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি দুর্নীতির বিরুদ্ধে একটি প্রচারণা চালান এবং উৎপাদনশীলতা উন্নত করার চেষ্টা করেন। তবে তিনি শীঘ্রই বুঝতে পারেন যে এই ব্যবস্থাগুলি যথেষ্ট নয়। সংকট ছিল কাঠামোগত এবং এর জন্য আরও গভীর পরিবর্তনের প্রয়োজন ছিল। 1986 সালে তিনি দুটি মূল ধারণা চালু করেন: পেরেস্ত্রোইকা, পুনর্গঠন, এবং গ্লাসnost, উন্মুক্ততা। প্রথমটির অর্থ ছিল পুনর্গঠন এবং এটি অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কারকে বোঝায়। দ্বিতীয়টি উন্মুক্ততা হিসাবে অনুবাদিত বৃহত্তর পরিমাণে বাকস্বাধীনতা এবং সমালোচনার অনুমতি দেওয়া বোঝায়। তখন থেকে সেন্সরশিপ হ্রাস করা হয় এবং গণমাধ্যম, বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিতে বিতর্ক দেখা দেয়। গর্বাচেভ সোভিয়েত ব্যবস্থাকে ধ্বংস করতে চাননি। তার লক্ষ্য ছিল নতুন অবস্থার সাথে এটিকে মানিয়ে নেওয়া। তিনি কমিউনিস্ট পার্টিকে বজায় রাখতে চেয়েছিলেন, তবে নতুন রীতিনীতির সাথে। তিনি বেসরকারি সমবায় তৈরি এবং রাষ্ট্রীয় উদ্যোগগুলিতে কিছু স্বায়ত্তশাসন দেওয়ার অনুমতি দিয়ে আইন সমর্থন করেছিলেন। তিনি সোভিয়েতদের মধ্যে অভ্যন্তরীণ নির্বাচনকেও উৎসাহিত করেছিলেন, প্রতি পদে একাধিক প্রার্থী, যা শাসনের প্রথম বছরগুলির পর থেকে ঘটেনি। সংস্কার সকলের দ্বারা ভালোভাবে গৃহীত হয়নি। যন্ত্রের অনেক সদস্য তাদের সুযোগ সুবিধা হারানোর ভয়ে ছিলেন। 1987 সালে পলিট ব্যুরোর অভ্যন্তরে গর্বাচেভের বেশ কয়েকজন মিত্র দূরত্ব বজায় রাখতে শুরু করেন। তবুও তিনি এগিয়ে যান। তিনি ভিন্নমতাবলম্বী আন্দ্রেই শাখারভের প্রত্যাবর্তনকে অনুমতি দেন এবং সোভিয়েত অতীত সম্পর্কে সমালোচনামূলক বই প্রকাশের সমর্থন করেন। 1988 সালে কেন্দ্রীয় কমিটিতে তার প্রভাব সুসংহত হয় এবং তিনি সুপ্রিম সোভিয়েতের সভাপতি নির্বাচিত হন। বৈদেশিক নীতিতে গর্বাচেভ রাষ্ট্রপতি রিগান এবং বুশের সাথে সাক্ষাৎ করেন। তিনি একতরফাভাবে সোভিয়েত সেনাবাহিনীর আকার হ্রাস করেন এবং আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করেন। তিনি ঘোষণা করেন যে ওয়ারশ চুক্তির দেশগুলি মস্কোর হস্তক্ষেপ ছাড়াই তাদের নিজস্ব সরকার নির্বাচন করতে পারে। এই সিদ্ধান্ত পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের পতনের সূচনা করে। 1989 সালে বার্লিনের প্রাচীর ভেঙে পড়ে এবং এর অল্প পরেই ব্লকের প্রায় সকল দেশে কমিউনিস্ট সরকার প্রতিস্থাপিত হয়। যদিও গর্বাচেভ সরাসরি এই পরিবর্তনগুলিকে উৎসাহিত করেননি, তিনি তাদের বাধা দেননি। তার নীতি ইউরোপে কমিউনিজমের একটি অহিংস প্রস্থানকে সহজতর করে। এই মনোভাব পশ্চিমে প্রশংসিত হয়েছিল। তিনি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি লাভ করেন এবং কিছু সময়ের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তবে ইউএসএসআরে তার ভাবমূর্তি ভিন্ন ছিল। অনেকে তাকে বিশৃঙ্খলা এবং অর্থনীতির অবনতির জন্য দায়ী বলে মনে করতেন। 1989 থেকে 1990 সালের মধ্যে সোভিয়েত প্রজাতন্ত্রগুলি আরও বেশি স্বায়ত্তশাসন দাবি করতে শুরু করে। বাল্টিক দেশ এবং ককেশাসে জাতীয়তাবাদী আন্দোলন দেখা দেয়। লিথুয়ানিয়া স্বাধীনতা ঘোষণা করে। ইউক্রেন এবং জর্জিয়ার মতো অন্যান্য প্রজাতন্ত্রে বিচ্ছিন্নতার দাবি বাড়তে থাকে। গর্বাচেভ একটি নতুন ইউনিয়ন চুক্তির মাধ্যমে দেশের ঐক্য বজায় রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু কেন্দ্রের প্রতি সমর্থন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। একই সময়ে বরিস ইয়েলৎসিনের ব্যক্তিত্বের উত্থান ঘটে, যিনি কমিউনিস্ট পার্টি ত্যাগ করেন এবং রুশ প্রজাতন্ত্র থেকে বিরোধিতার নেতৃত্ব দেন। তিনি রাশিয়ার সুপ্রিম সোভিয়েতের সভাপতি নির্বাচিত হন এবং গর্বাচেভের প্রধান প্রতিদ্বন্দ্বী হন। গর্বাচেভ যখন ইউএসএসআরকে রক্ষা করার চেষ্টা করছিলেন, তখন ইয়েলৎসিন একটি স্বাধীন রাশিয়া গঠনের দিকে অগ্রসর হচ্ছিলেন।
দুজনের মধ্যে প্রতিযোগিতা সোভিয়েত ইউনিয়নের শেষ বছরগুলিতে ক্ষমতার বিভাজনকে আরও তীব্র করে তোলে। 1991 সালের আগস্টে রক্ষণশীল নেতাদের একটি দল একটি অভ্যুত্থান করার চেষ্টা করে। গর্বাচেভকে তার অবকাশকালীন বাসভবনে বিচ্ছিন্ন করা হয়। মস্কোতে ইয়েলৎসিনের নেতৃত্বে প্রতিরোধের কারণে অভ্যুত্থান ব্যর্থ হয়। প্রচেষ্টার পর গর্বাচেভের ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়ে। কমিউনিস্ট পার্টি স্থগিত করা হয় এবং প্রজাতন্ত্রগুলি চূড়ান্তভাবে তাদের স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে। 1991 সালের 25শে ডিসেম্বর মিখাইল গর্বাচেভ ইউএসএসআরের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। পরের দিন সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। তিনি 6 বছর ধরে শাসন করেছিলেন। সেই সময় তিনি ভেতর থেকে সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই নেতা হয়েছিলেন যিনি এর ভেঙে যাওয়ার সভাপতিত্ব করেছিলেন। তার ব্যক্তিত্বকে একজন সংস্কারক হিসাবে স্মরণ করা হয় যিনি স্বাধীনতার ক্ষেত্র উন্মুক্ত করেছিলেন, কিন্তু তার সিদ্ধান্তের পরিণতি নিয়ন্ত্রণ করতে পারেননি। 40 বছরেরও বেশি সময় ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ক্ষমতায় আসা সোভিয়েত নেতারা দেশের ভাগ্য নির্ধারণ করেছিলেন। কেউ কেউ তাদের একত্রীকরণে সাহায্য করা মডেলটি সংরক্ষণ করার চেষ্টা করেছিলেন। অন্যরা ভেতর থেকে এটি পরিবর্তন করতে চেয়েছিলেন। এমন লোক ছিল যারা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করেছিল এবং আকস্মিকভাবে পতিত হয়েছিল। অন্যরা পরিবর্তনকে উৎসাহিত করেছিল, কিন্তু এমন একটি ব্যবস্থার মুখোমুখি হয়েছিল যা কোনো পরিবর্তনে বাধা দিচ্ছিল। সময়ের অগ্রগতি একটি অবিচ্ছিন্ন রেখা আনেনি। কেউ কেউ বহু বছর ক্ষমতায় ছিলেন, অন্যরা কয়েক মাসের মধ্যে অপসারিত হয়েছিলেন। কেন্দ্রীভূত পরিকল্পনা, ধ্রুবক নজরদারি এবং পার্টির প্রতি আনুগত্য অক্ষ হিসাবে রয়ে গেছে, যদিও প্রতিটি নেতৃত্ব তার নিজস্ব ছাপ রেখে গেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সাথে সাথে জার্মানির উপর বিজয়ের পর থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাদের যুগেরও সমাপ্তি ঘটে। কেউই একটি স্থিতিশীল ধারাবাহিকতা নিশ্চিত করতে পারেনি। তাদের কর্মজীবন দেখায় কিভাবে ক্ষমতা সংগঠিত হয়েছিল, কিভাবে এটি বজায় ছিল, এবং কিভাবে এটি শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে গেল।